পুরো তো এরপরে আপনি 5 বছর পরে যে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে, যেখানে সবাই খুব ভালো ভালো ইয়ে করছেন, খুব ব্রিলিয়ান্ট নাটক হচ্ছে, ব্রিলিয়ান্ট সিনেমা হচ্ছে। বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি, এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাবে। আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তৌহিদি জনতার বাধা, ওইটি কিরকম? দু একটা আইসোলেটেড ইনসিডেন্টকে দিয়ে কি আপনি পুরো একটা সমগ্রটা বিচার করছেন? কারণ আইসোলেটেড ইনসিডেন্টই তো আসলে সমগ্রটাকে বিচার, তাই তো করতে হবে। আর কেমনে করবো? পুরো ইনসিডেন্ট হয়ে যাওয়ার পরে করবো? মানে 500টা ঘটনা হওয়ার পরে বলবো 500টা ঘটনা ঘটছে, একটা ঘটনা দিয়ে বলতে পারবো না 500টা ঘটনা আশঙ্কার কথা। না, একটা ঘটনা যে আপনি এটা মাঝে মধ্যে এগুলো স্ট্যাটিস্টিক্যাল বিলিভ বলে, আপনি স্ট্যাটিস্টিক্যাল বিলিভ দিয়ে আপনি পুরো ইয়েকে ইয়ে করে। আমি তো দেখছি যে সবাই মানে ব্রিলিয়ান্টলি হচ্ছে 5টা সিনেমা হবে, 2টায় বাধা দেওয়া হয়েছে, তার মানে 40% বাধা পড়ছে। ব্যাপারটা কিরকম? না না, এটা কোনো ইয়েই না। আপনি দেখেন না, আমরা তো বলছি যে, আর আমাদের কারোর প্রতি কোন ইসলামিস্ট কোন গ্রুপের কে আমরা প্যান্ডারিং করি না। আমরা এসছি একটা মহৎ দায়িত্বে, রাষ্ট্র বিনির্মাণে যে 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 গণ অভ্যুত্থান হলো তাদের ইয়েকে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি, তাদের স্ত্রীটাকে ধারণ করে। আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে শফিক ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টে হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না। মামলার আরো একটি দিক হচ্ছে হত্যার বিচারের জন্য মামলা আছে, এমন নিহত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিছু বলবেন কিনা? আপনি কালকে স্পষ্ট করেছেন। আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি কারোকে হয়রানিমূলক মামলা করা হয়, আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন। আপনারা দেখেন যে কার এগেন্সে যাদের নাম এসছে তাদের এগেন্সে এভিডেন্স গুলো আছে কিনা। এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক, এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হয়েছে। ওকে, আপনি একটু পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে দেখবেন কিনা যে আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে কিন্তু সবাই আমরা একসঙ্গে ছিলাম, মানে বামপন্থী, মানে পলিটিক্যাল পার্টিগুলির কথা আমরা বলতেছি আর কি, যে আমরা তো ছিলামই পলিটিক্যাল পার্টিগুলি, বামপন্থী, বিএনপি, এমনকি বাম ধারার বুদ্ধিজীবী যারা আছেন তারাও অনেক ক্ষেত্রে সরাসরি আন্দোলনে অংশ নিয়েছেন, পুলিশের বুকের সামনে দাঁড়িয়েছেন, অনেক কিছু করেছেন। কিন্তু এখন তারা অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাই শুরু করেছেন, কিছু ক্ষেত্রে বিরোধিতা করছেন। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনারা আলাদা করে কারো মানে কিছু বলা নাই, তাদের মানে ইসলামপন্থী ধর্মীয় বক্তা তারা কিছু কিছু বিষয় আপনাদের সমর্থন করছেন, আবার কিছু কিছু উপদেষ্টা নিয়ে জ্ঞান দেন, এগুলি নিয়ে আবার মানে বিরোধিতা করছেন। আপনারা এটাকে কিভাবে দেখেন? আপনি তো মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক কথা লিখতেই পারে। হ্যাঁ, আমরা সবাইকে মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আমরা ওয়েলকাম করি। এইটা খেয়াল করেছেন কিনা যে এই সরকার আমলে যত বিচারক নিয়োগ দেওয়া হয়েছে উচ্চ আদালতে, আবার নিম্ন আদালতের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব বিচারকদের বসানো আছে, আপনি কি খেয়াল করেছেন যে এটা ওভার কম্পেনসেট করতে গিয়ে বিএনপি বা জামায়াতের খুব গুরুত্বপূর্ণ বা খুব মানে কি বলবো খুব নিবিড় ভাবে সম্পর্কযুক্ত লোকদেরই আসলে নিয়োগ দেওয়া হয়েছে কিনা, নাকি ঠিকই আছে ভালো লোকদের নিয়োগ দেওয়া? আমি এই পুরো 1-to-1 আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি যে আমরা যারা কম্পিটেন্ট তাদেরকেই নেওয়া হচ্ছে, সেটা আমাদের দৃঢ় বিশ্বাস। মানে এখন আপনি যদি 1-to-1 বলেন যে ইনি সেটা নিয়ে আমি বলতে পারবো না, বাট আমরা মনে করি এই লিগ্যাল প্রফেশনটা খুব ভালো বুঝেন, বাংলাদেশের জুডিশিয়ারির উপরে যাদের যথেষ্ট জ্ঞান আছে, যথেষ্ট, আপনি নিজে তো লয়ার স্টুডেন্ট, কিন্তু আসলে হয়তো কেউ কেউ মানে আপনার সাথে পরের আলোচনা আমি নিশ্চয় হয়তো কিছু বিষয় আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে পারি। যাই হোক, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্ক গড়ে উঠেছে। করাচি থেকে প্রথমবারের মতো জাহাজ এলো। আওয়ামী লীগের সঙ্গে যার যার বৈরিতা ছিল তার সঙ্গে বন্ধুত্ব করা হবে, এইটা কি এই সরকারের পররাষ্ট্রনীতি, নাকি সরকার পররাষ্ট্রনীতিটা অন্যভাবে দেখছে? সবে আপনি কি দেখেন? না, সরকার পররাষ্ট্রনীতি এখানে প্রফেসর ইউনূসের এটা খুবই, উনি একটা, আমি এটা ওই যে আমার যে 9 পয়েন্টের মধ্যে এটা লিখেছি যে ফরেন পলিসিতে উনি নতুন ডিরেকশন এনেছেন। এটা কি উনি চাচ্ছেন যে সার্ক যেটা মরিবান্ড হয়েছে, মানে একটা মৃতপ্রায় হয়ে রয়েছে, সেটাকে উনি রিভাইভ করতে চাচ্ছেন। সার্কের মধ্যে সমস্ত দেশের সাথে যাতে আমরা খুব দৃঢ় একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, এই জন্য এই বছরের ওনার ইচ্ছা ছিল যে আমরা, উনি যখন ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গেলেন তখন ওনার ইচ্ছা ছিল যতগুলো সার্কেল লিডার আসবে তাদের সাথে যাতে একবার 5 মিনিটের জন্য হলেও যেন ফটোশুট করা, তাতে হয় কি এক ধরনের মেসেজ যায় প্রত্যেকটা দেশে যে না আমরা একসাথে আছি। এবং এতে হয় কি যে এই বৈরিতা তৈরি হয়, আমি আপনার সাথে যদি কথা না বলি তাহলে আপনার সাথে দূরত্বটা বেশি তৈরি হয়, আমি আপনার সাথে কথা বললি একসাথে থাকি তাহলে হয় কি অনেক ধরনের সমস্যা খুব দ্রুত সমাধান হয়। তো আমরা মনে করি যে ওনার ইচ্ছা হচ্ছে যে সার্কটাকে রিভাইভ করা। সেই আলোকে আপনি জানেন নেপালের থেকে 40 মেগাওয়াটের আমরা পাওয়ার আনছি, ইন্ডিয়ান গ্রিডকে ব্যবহার 40
তো এটা উনি চাচ্ছেন সাউথ এশিয়ার গ্রিড যদি হয় তাহলে এমনও হয় যে নেপালের 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদনের ওদের অ্যাবিলিটি আছে, সেটাকে আমরা ট্যাপ করে বাংলাদেশে আনতে পারবো। সেক্ষেত্রে আমার কয়লা পুড়িয়ে মানে ফসিল ফুয়েল পুড়িয়ে তাহলে আর আমার বিদ্যুৎ আনতে হয়। ঠিক এমনি পাকিস্তানের সাথে আমার সম্পর্ক একটু বলে রাখি, আর যে শিপের কথাটা বললেন সেই শিপটা কিন্তু দুবাই থেকে ছেড়েছে, জেবেল আলী পোর্ট থেকে ওইটা করাচিতে টাচ করেছে, পরে তারপরে চিটাঙে আসছে, চিটাং থেকে ইন্দোনেশিয়ার একটা পোর্টে গেছে, ওইখান থেকে মালয়েশিয়ার পোর্ট ক্ল্যানে যায় এটার সমাপ্তি হয়েছে। তো এখন এটাকে ইন্ডিয়ান পত্রিকাগুলো যেভাবে বলছে সেটা তো একদম ভয়াবহ। আমি সেই জায়গায় যাচ্ছি পাকিস্তানের সাথে বাংলাদেশের এডমিরালিটি ওই চুক্তি পুনর্ভাবে না লেখা হলে এটা আসা সম্ভব হতো না, যেহেতু এটা করাচি টাচ করেছে সেই জন্যই। অসুবিধা কি? পাকিস্তান আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো অসুবিধা নাই। আমার কাছে আমার খুবই সুবিধা লাগে, আমার কাছে খুব সুবিধা লাগে দেশের সাথে আমরা ভালো, আমার খুব সুবিধা লাগে। কারণ হচ্ছে শেখ হাসিনাও তো ইমরান খানকে ফোন করেছিলেন, এক ধরনের কমিউনিকেশন নিষেধ করেছিলেন, সেটা হয়তো তিনি জারি রাখতে পারেন না, নানা ধরনের দুর্বলতা তার ছিল, সেটা আমার কোনো অসুবিধা নাই, আমার কাছে সেটা সুবিধাই মনে হয়। কিন্তু আমি যেটা জানতে চাইছিলাম যে মানে আওয়ামী লীগ যেগুলি করতে পারে নাই সেগুলি করার ব্যাপারে আপনার দায়িত্ব নেওয়া করছেন নাকি সেগুলি এটা মানে অর্থনৈতিক না? এটা ধরেন আপনি পাকিস্তানের আপনি জানেন ইয়ার্ন খুব ব্রিলিয়ান্ট, ওদের ইয়ার্নে ওদের একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। আমি যেখান থেকে পণ্য আনলে আমি মিনিমাম সুবিধা পাবো আমি সেই জায়গায় যাবো। আমার ওই ধৈর্য আমি রেখে আমার লাভ নেই, আমার ইকোনমিটাতে হয়। আমার এই যে পেঁয়াজ, আমি দেখছি যে ইন্ডিয়ার থেকে পেঁয়াজ আনলে আমার পাকিস্তানে এই বছর পেঁয়াজ ভালো হচ্ছে, আমি যদি পাকিস্তানের কম দামে পেঁয়াজ আনতে পারি ওয়াই নট, আমি নিয়ে আসি। আমি এই যে আরেকটা দেশকে আমি ইয়েতে রেখে আমি ট্রেডের ক্ষেত্রে we want to be good friends of everyone. ওকে, শেষ প্রশ্ন, আপনি আপনার জায়গা থেকে যে নেপাল থেকে যে আপনি বিদ্যুৎ আনতে করতে বলছেন সেটাতে আসলে করিডোর হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে হবে, সে ব্যাপারে আপনাদের কথা হয়েছে কিনা ভারতের সঙ্গে? সে ব্যাপারে আমরা স্যার বারবার বলছেন যে উনি চান একটা সাউথ এশিয়া গ্রিড হতে। সাউথ এশিয়া গ্রিড হলে যেটা হবে যে নেপাল ভুটান আপনি জানেন ওদের যে নদীগুলোতে হাইড্রো ইলেকট্রিসিটি হওয়ার একদম পারফেক্ট জায়গা, এবং নেপাল একটা এস্টিমেট করে দিয়েছে ওরা 40,000 মেগাওয়াট বিদ্যুৎ ওরা উৎপাদন করতে হবে, কিন্তু 40,000 মেগাওয়াট ওরা বিদ্যুৎ উৎপাদন করলে ওদের তো ওই মার্কেটটা নাই, এত বিদ্যুৎ ওদের লাগে। ভারত অবাক কেন যেটা বিদ্যুৎ ওরা বাইরে নেপাল ভারতের কাছে বেচবে, আমরা খুবই ইচ্ছুক আমরা নিতে, ওরাও বিক্রি করতে চায়। আমাদের যেটা করতে হবে নেপালের সাথে আমাদের একটা দূরত্ব হচ্ছে 40 মাইলের মতো, রাইট? সেই জায়গাটা ইন্ডিয়ান গ্রিডটা, এবং আমরা ইন্ডিয়ার সাথে এই ব্যাপারে কনফিডেন্স উৎপাদন করলে সেটা ইন্ডিয়া কিনবে না কেন? ইন্ডিয়া তো আরো বেশি এনার্জি, ইন্ডিয়াও কিনছে, আমরা তো ওয়েলকাম করি, এই জন্যই সাউথ এশিয়া গ্রিডের কথা। যে ইচ্ছা কিনুক, অসুবিধা নেই, আমিও কিনি তুমিও কিনো, সবাই একটা গ্রিড ব্যবহার করে। এটা ইউরোপে আছে না, ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশে আছে না।